হ্যালো ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, সেমিস্টার 3 সাবজেক্ট বেঙ্গলি। আজকে আলোচনা করব আদরিনী গল্প। কে লিখেছেন গো? প্রভাত কুমার মুখোপাধ্যায়। ছোট্ট গল্প এবং অতীব সুন্দর একটি গল্প। খাতা পেন নিয়ে বসো। ভিডিওটা একটু লেংদি, বাট আজকের ভিডিও করে নিলে 8টা এমসিকিউ একদম কনফার্ম তুমি বাজি মাত করে তুলবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, সেমিস্টার 3 এইচএস আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়। ওকে, গল্পটি আমরা পড়ার পূর্বে কিছু ইন্ট্রো বা ব্যাকগ্রাউন্ড জেনে নেব, অর্থাৎ কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, কোন গল্প গ্রন্থ থেকে প্রকাশ পেয়েছে, কত বঙ্গাব্দে প্রকাশ পেয়েছে, আসল কোন কোন চরিত্র অভিনয় করেছে, বা সেই চরিত্রগুলোর ইম্পর্টেন্ট কোনগুলো ডায়লগ রয়েছে, কিছু আদালত সংক্রান্ত আমাদের কিছু শব্দার্থ জেনে নিতে হবে, সেগুলো সব জেনে নেব। চলো খাতা পেন নিয়ে বসো, ভিডিওটা শুরু করি এবং ইন্ট্রো বলে পয়েন্ট করি। চলো, প্রথমে আসছি আমরা উৎস। ঠিক আছে, উৎস গল্প গ্রন্থের নাম হচ্ছে গল্পাঞ্জলি। খাতা পেন নিয়ে বসো, সর্বদা লিখতে থাকবে। আর পত্রিকার নাম হচ্ছে সাহিত্য। তাহলে গল্প গ্রন্থ যদি আসে, কি লিখতে বলছি? গল্পাঞ্জলি। আর পত্রিকা যদি আসে, সাহিত্য। কত বঙ্গাব্দ? 1320 বঙ্গাব্দ। কোন সংখ্যা? ভাদ্র সংখ্যা। তাহলে আশা করব এমসিকিউ উৎস থেকে এলে তোমরা পারবে। এবার এক ঝলকে কিছু আমরা কথা জেনে নিই। গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আদরিনী, একটা হাতির নাম। ঠিক আছে, তাহলে আদরিনী কে, এই যে একটা ডাউট, সেই ডাউটটা আশা করব ক্লিয়ার হয়ে গেল। আদরিনী হচ্ছে একটা হাতির নাম। মালিক কে? না জয়রাম মুখোপাধ্যায়। ওনার বয়স কত গো? 50-এর ঊর্ধ্বে। আচ্ছা, ওনার পুত্র সংখ্যা কত? 3। পৌত্রী মানে নাতনি। নাতনির নাম কি? কল্যাণী। তাহলে কতগুলো এমসিকিউ পাচ্ছ বুঝতে পারছো? আচ্ছা, ওনার পেশা কি? না মোক্তারি। তোমার সঙ্গে সঙ্গে প্রশ্ন, স্যার মোক্তারি কাকে বলে? দেখে নি। মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারীকে আমরা কি বলে ডাকবো? মোক্তার। না একটা মোকদ্দমা যে চলবে তার জন্য যে কর্মচারী আছে উনি হচ্ছেন মোক্তার। আশা করব ক্লিয়ার। আচ্ছা, জয়রাম মুখোপাধ্যায় কেমন স্বভাবে? না কোমল ও স্নেহ প্রবল। আচ্ছা, নগেন বাবু একটা অন্য চরিত্র, উনি পেশায় হচ্ছেন ডাক্তারি। আচ্ছা, কুঞ্জ বিহারী বাবু কে গো? না উনি হচ্ছেন ওকালতি। পীরগঞ্জের মেজবাবুর নাম কি গো? নরেশচন্দ্র রায়চৌধুরী। তাহলে আশা করব প্রত্যেকটা তুমি লিখে নিয়েছো এবং খুঁটিনাটি তুমি বুঝেও গেছো যে কোন কোন চরিত্রের ব্যাপার রয়েছে। এবার তোমাকে যেটা আমি জানাবো সেটা হচ্ছে এই আদরিনী গল্পটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে পশু ও মানব হৃদয়ের এক মর্ম ছেঁড়া ট্র্যাজেডি। ট্র্যাজেডি বলতেই তো বিয়োগ, অর্থাৎ হারিয়ে যাওয়া, মারা যাওয়া, এটাকে তোমরা ট্র্যাজেডি বলে ডাকবো। আর জয়রাম মুখোপাধ্যায় একদিকে, আদরিনী একদিকে, এই দুইয়ের মধ্যবর্তী পন্থাটা হচ্ছে মর্মছেড়া ট্র্যাজেডি। তাহলে এটি কি জাতীয় গল্প? না ট্র্যাজেডি গল্প, দুঃখের গল্প। আশা করব ক্লিয়ার। কিছুগুলো আমরা টার্ম জেনে নিই, খাতায় লিখে নাও। মোক্তার কথার অর্থ তো বললাম। মক্কেল কথার অর্থ উকিলের সাহায্যে বিচার প্রার্থী, ওনাকে কি বলা হয় গো? মক্কেল। কাছারি মানে বিচারালয় বা এজলাসও অনেকে বলে থাকেন, এজলাস মানেও বিচারালয়। অপরাহ্ন মানে লিখে রাখবে বিকেল বেলা। দেওয়ানজি মানে লিখে রাখবে খাজনা আদায়ের কর্মচারী। কদলী কাণ্ড মানে লিখবে কলা গাছের দেহ। দায়রা মানে লিখবে উচ্চ ফৌজদারি আদালত, দায়রা। দাদা মহাশয় মানে বাবার বাবা অথবা মায়ের বাবা। তাবৎ মানে লিখে রাখবে সমস্ত। আশা করব এই ইন্ট্রোটা তুমি পুরোপুরি লিখেও নিয়েছো এবং বুঝেও গেছো। তাইলে সবটা যখন লেখা হয়ে গেল তখন খাতাটা এক সাইডে রাখো আর তোমার টেক্সট বুকটা এক সাইডে রাখো, নিয়ে পড়ে 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 চলো। আর যেগুলো গুরুত্বপূর্ণ লাইন বলবো আন্ডারলাইন করবে, তবেই দেখবে এমসিকিউ
8 এ 8, এখানে বরং আমি লিখেই দিই একদম 8 এ 8 তুমি পাবে, বাজি মাত হবে। ওকে, তো চলো আমরা পুরো টেক্সটটাকে বিশ্লেষণ করি। দেখো, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, এই গল্পে টোটাল পরিচ্ছেদ ওয়াইজ আমরা পড়ে পড়ে যাব। 7টা পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ, ওটাও একটা এমসিকিউ, কয়টি পরিচ্ছেদ রয়েছে খুব ভালো করে শুনবে। চলো প্রথম পরিচ্ছেদ বলে পয়েন্ট করো। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। তাহলে পাড়ার নগেন ডাক্তার আমি আগেই বলেছি তোমাকে ইন্ট্রোতে, আর জুনিয়র উকিল কি নাম? কুঞ্জ বিহারী বাবু। আমি তোমাকে এটাও বলেছি কুঞ্জ বিহারী বাবুর পেশা হচ্ছে জুনিয়র উকিল, আর নগেন হচ্ছেন একজন ডাক্তার। পাড়া বলতে গ্রাম। ওকে, বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন। তাহলে জয়রামের পুরো নাম কি না? জয়রাম মুখোপাধ্যায়। মুক্তার আমি তোমাকে নোটটা লিখিয়েছি, ঠিক আছে? সেই নোটে দেখবে পরপর তুমি পেয়ে যাচ্ছ আদালত। আদালতেই ম্যাক্সিমাম তোমার টার্মগুলো রয়েছে। তাহলে উনি একজন মুক্তার। নিকট আসিয়া বলিলেন মানে জয়রাম মুক্তার মানে কি? উনি হচ্ছেন একমাত্র মুক্তার, মানে উনি খুব এক্সপেরিয়েন্সড, উনি খুব অভিজ্ঞ, ঠিক আছে? তাহলে ওনার কাছে কারা এসেছিল না? নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু এসেছিল। কখন এসেছিল? অপরাহ্ন। অপরাহ্ন কথার অর্থ কি? বিকেল বেলা। প্রত্যেকটা খুঁটিনাটি করে পড়তে হবে। বললেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কোথার থেকে নিমন্ত্রণ এসছে গো? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি। তোমার প্রশ্ন, স্যার নিমন্ত্রণ আমন্ত্রণ এক জিনিস না। আমন্ত্রণ মানে তুমি আমাকে ডাকলে এখানে খাওয়া দাওয়ার কোনো আয়োজন থাকবে না, আর নিমন্ত্রণ মানে হ্যাঁ তুমি আমাকে ডেকেছো, সঙ্গে খাওয়ারও বন্দোবস্ত থাকবে, এটা হচ্ছে নিমন্ত্রণ। আশা করব ক্লিয়ার। তাহলে এখানে নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন। কোন দিন? সোমবার। ক্লাসটা করে নিলে বলছি তো আর কোনো সমস্যা থাকবে না, তাই ধৈর্য নিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? মেজবাবুর মেয়ের বিয়ে, ঠিক আছে? মেজবাবুর নাম আমি তোমাকে লিখিয়ে দিয়ে দেখবে, ঠিক আছে? নরেশচন্দ্র রায়চৌধুরী, দেখবে শর্ট নোটে লেখানো আছে আমার। ওকে, শুনছি নাকি ভারী ধুমধাম হবে। ভাই জমিদার বাড়ির মেয়ের বিয়ে, ধুমধাম তো হবেই, খুব ধুমধাম, ঠিক আছে? চতুর্দিকে হই হই রই রই এইরকম ব্যাপার থাকবে। বেনারস থেকে বাই আসছে। তাহলে বাই মানে কি? যারা দেখবে নৃত্য পরিবেশনা করে, ঠিক আছে? আগে দেখবে রাজমহল এগুলো হতো, গোল হয়ে রাজা জমিদার বসে থাকতেন এবং একজন বাইজি নাচ করতেন বা নৃত্য পরিবেশন করতেন। কোথেকে আসছে গো? বেনারস থেকে। কলকাতা থেকে খেমটা আসছে। সব মানে একটা উৎসবের সমারোহ চলছে আর কি। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? দেখো কয় হস্যই দেওয়া আছে। কয় হস্যই মানে কি? উত্তর আসবে হ্যাঁ অথবা না। আর যদি আমরা একটু লেংদি টাইপের জানতে, তাহলে কয় দীর্ঘই হতো, এখানে কয় হস্যই আছে। মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। হুকা মানে বুঝতে পারছো, একটা হুকা খাচ্ছে, নেশার অবস্থায় আছে। আগন্তুকগণের, আগন্তুক মানে যারা এসেছেন, অর্থাৎ নগেন ডাক্তারকে বলা হচ্ছে এবং কার কথা বলা হচ্ছে গো? কুঞ্জ বিহারী বাবুকে বলা হচ্ছে, ওদেরকে আগন্তুক বলা হচ্ছে। তাহলে আগন্তুক কাদের বলা হয়েছে এটাও একটা প্রশ্ন, আশা করব ক্লিয়ার। বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন, ঠিক আছে? আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন। উত্তেজিত মানে কি? একটু এক্সাইটমেন্ট হয়ে বললেন। কি বললেন গো? দেখো কিরকম, আমি নিমন্ত্রণ পাবো না কিরকম জানো? আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। এস্টেট মানে হচ্ছে ওই যে পারিপার্শ্বিক এরিয়া। এস্টেট মানে একটা শ্রেণীকে বোঝানো হয়। তোমরা দেখবে 9 এ ইতিহাসে পড়েছিলে, ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট, থার্ড এস্টেট।
ফার্স্ট স্টেটে কারা থাকতো? যাজক সম্প্রদায়। সেকেন্ড স্টেটে কারা থাকতো? জমিদার সম্প্রদায়। আর থার্ড স্টেটে কারা থাকতো? কৃষক বা ভূমিদার সম্প্রদায়। সো স্টেট, তাহলে ওই স্টেটের আমি আজকে 20 বছর ধরে তাদের মুক্তার। তাহলে কত বছর ধরে? 20 বছর ধরে। ভাই কোথা থেকে এমসিকিউ আসবে তুমি পারবে না? পারবেই। ঠিক আছে, আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? কে বলল? জয়রাম মুখোপাধ্যায়। কাদেরকে বলল? নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবুকে বলল। ঠিক আছে, জয়রাম মুখোপাধ্যায় ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে, বুঝতেই পারছো, একজন অভিজ্ঞ মুক্তার। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, মানে একটু কারণে তার খুব অভিমান হয় মাঝে মধ্যে। অথচ হৃদয়খানি স্নেহে, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল, ইয়া যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিল বাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা সেরকম বলতে চাইনি, নিমন্ত্রণ তো পাবেন জানি। এবার ধরো বলে পরে অস্বস্তিতে ফিল করছে যে কি আদৌ কি ঠিক করলাম আমি বলে, এইরকম একটা ব্যাপার। বুঝছো, আমরা কি সেবাও বলেছি? এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে, বিষয়ী মানে একটু রিচ পিপলদের মধ্যে একজন, যে আপনার কাছে উপকৃত নয়, মানে আপনার কাছে সবাই উপকৃত হয়েছে, আপনার খাতির না করে। আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এটাই যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোশ্চেন মার্ক করছি আপনাকে, কি যাবেন কি না। দেখো কয় রস্যই আছে, মানে উত্তর হ্যাঁ অথবা না, কি জিজ্ঞেস করতে চাইছি, আশা করব ক্লিয়ার। মুখোপাধ্যায় নরম হইলেন, মানে একটু রাগটা কমলো, বললেন, ভাইয়ারা বসো। তাহলে শর্ট প্রশ্ন, ভাইয়ারা বসো। বক্তাকে কি বলবো? জয়রাম মুখোপাধ্যায়। বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন, ওই যে বেঞ্চটা, বসো বসো, ওখানে বসো। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। কাছারি মানে বিচারালয়, আমি শর্ট নোটে লিখিয়েছি, যেটাকে আমরা এজলাসও বলতে পারি। অথচ না গেলে আবার ভারী মনে দুঃখিত হবে। তোমরা কি যাচ্ছ? কোশ্চেন মার্ক করছি। তোমরা বলতে নগেন এবং তোমার প্রথমে কে ছিল গো? কুঞ্জবিহারী। নগেন এবং কুঞ্জবিহারী। দেখো, তাহলে বলছে পীরগঞ্জে গিয়ে রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন, কারণ বুঝতেই পারছো আমার কাছারি তো কামাই হয়। নগেন্দ্র বাবু বলিলেন, তাহলে নগেনের পুরো নাম কি গো? নগেন্দ্র বাবু। কি বললেন গো? যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন, মানে 4 দিন লেগে যাবে। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। তাহলে কি আনিয়ে নেবেন গো? হাতি টাতি আনিয়ে নেবেন। তাহলে এনারা জমিদার বাবুর বাড়িতে যাবে হাতি করে। তাহলে আদরিনী গল্পের নামকরণটা ধীরে 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 তোমার কাছে কিন্তু আসছে। আশা করবো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, বলছে যাই মুখুজ্জে মশাইকে গিয়া জিজ্ঞাসা করি, তিনি নিজেদের হাতে আনাবেন, আমরা দুজনেও তার সঙ্গে সে হাতির দিব্যে আরামে যেতে পারবো। তাহলে ওরা এসেছে কিন্তু নিজেদের স্বার্থে। জমিদার বাবুর বাড়িতে বিয়ে বাড়ি আছে, তো আমরা সবাই যাব। পালকি করে যাওয়া তো অসম্ভব, গরুর গাড়ি করে গেলে 4 দিন লাগবে। তাই আমরা ডিসিশন নিয়ে আপনার কাছে এলাম, আপনি যদি কোন একটা বন্দোবস্ত করে দেন তো খুব ভালো হয়, তাহলে হাতির পিঠে আমরা যাব। কনসেপ্টটা ক্লিয়ার? মুক্তার মশাই স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। শর্ট নোট চেক করবে মক্কেল, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। লাইনটা বুঝতে পারছো? বাপের আমল থেকে, তার মানে ওদের বাড়িতে আমি 20 বছর ধরে আছি। আমি যদি কোনো বলি, আমি না করবে না, করতে পারবে না, না বুঝতে পারছো? সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে। এখন রাজবাড়িতে লিখে দিচ্ছি চিঠি,
কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, ডাক্তার মানে নগেন চন্দ্রকে বলছেন, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন, মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু যেতে হবে, না গেলে ছাড়ছি না। এগুলো একটু বাটারিং করা, এগুলো একটু বাটারিং করা, বুঝতে পারছো আশা করি। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনার বয়স নেই। তোমরা শুনবে, আমি মাথায় এক পগ বেঁধে, পগ মানে পাগড়ি বেঁধে, একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। এই কে খেলো কে না খেলো দেখবো, তদারক করব, আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে। ঠিক আছে, আরামসে খাবে আর আরামসে খেমটা দেখো, বাইজির নাচ দেখো, তোমরা যা পারো দেখো বাবা, আমি অত সব নেই, আমি আরামসে পাগড়ি বেঁধে, হ্যাঁ এসছেন, আসেন আসুন বসুন, খেয়ে যাবেন। এই যে গল্পগুলো মানে আমি অভ্যর্থনা করব, ঠিক আছে। এটা গেল। বলিয়া মুখোপাধ্যায় মাঝে হা হা করিয়া হাসিয়া উঠিলেন। ঠিক আছে, প্রথম পরিচ্ছেদ শেষ। তাহলে প্রথম পরিচ্ছেদ থেকে আশা করব যতগুলো এমসিকিউ আসুক না কেন, ইউ উইল এবল টু ক্লিক, তুমি অবশ্যই সক্ষম হবে এমসিকিউটা সার্কেল করতে। কি পারবে তো? ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, কারণ তোমাদের জন্যই ভিডিও। চলো দ্বিতীয় পরিচ্ছেদ। পরের দিন রবিবার, এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে, আহ্নিক মানে যেটা নিত্য পুজো হয় আর কি, ঠিক আছে, একটু ঘটা করিয়াই করিতেন। ঠিক আছে, রবিবার দিন বেলা 9টার সময় পূজা সমাপন, সমাপন বলতে শেষ, সমাপন বলতে কি বললাম গো, শেষ করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। ঠিক আছে, অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। ঠিক আছে, দেখো হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম নিয়ে চশমাটি পরে বলতে লাগলো, প্রবল প্রতাপান্বিত শ্রীল, শ্রীল মানে শ্রীযুক্ত বা শ্রীমান, শ্রী মর্ম মহারাজ শ্রী নরেশ চন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালক কেশু, আশ্রিত জনপ্রতিপালক কেশু, তার মানে কি, যার মানে যিনি অনেককে সাহায্য দান করেন, ওটা হচ্ছে আশ্রিত জনপ্রতিপালক কেশু। এরকম পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য সুশীল মানে ভদ্র, সুবোধ মানে যাকে কন্ট্রোল করা যাবে, হাতি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন যে আমার একটা হাতি চাই, আপনাদের বিয়ে বাড়ি যাব, শুধু আমি একা নয়, সঙ্গে যাবে নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। তাহলে আশা করব ক্লিয়ার। তারা হাতিটা আনার জন্য একটা কিন্তু চিঠি লিখলেন, কাকে গো, নরেশ চন্দ্র রায় চৌধুরী মহাশয়কে। আশা করব ক্লিয়ার। কে লিখলেন? জয়রাম মুখোপাধ্যায়। তিনি কে? মুক্তার। কত বছর ধরে? 20 বছর বা 20 বছর ধরে। আশা করব ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো, এরপর বলা হচ্ছে এইরূপ পূর্বেও আবশ্যক হইলে তিনি অনেকবার মহারাজের হস্তি আনাইয়া লইছেন। একজন ভৃত্য, ভৃত্য বলতে সার্ভেন্ট, ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে ওকে ও চলে গেল, আবার সবাই মিলে বসে গেল। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। 50 মানে লিখবে 55, 55কে বলছে 50। এই টার্ম গুলো কিন্তু একটু মাইন্ডেড, এমসিকিউ তো তাই এত খুঁটিয়ে পড়ানো, ক্লাসটা কিন্তু কোনো মতে স্কিপ করবে না, কেমন? 50 মানে কি বললাম গো, 55। মানুষটি লম্বা ছাদের, রংটি আরেকটু পরিষ্কার যদি হতো তাহলে আমরা বলতে পারতাম গৌরবর্ণ, মানে শ্যামল বর্ণ বলতে পারো। ওকে, গোপগুলি মোটা মোটা, কাঁচাই পাকায় মিশ্রিত, মাথার সামনেটা টাক আছে, চক্ষু দুটি বড় বড়, ঠিক আছে, ভাষা ভাষা, তার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া চক্ষু দুটি দিয়া উছলিয়ে পড়িতেছে। তার মানে কত সুন্দর তার একটা মানে শারীরিক চেহারার বিবরণ দিলেন কার গো, জয়রাম মুখোপাধ্যায়ের। আশা করব ক্লিয়ার। ইহার আদিবাস, এই জয়রাম মুখোপাধ্যায় কোথায় থাকতো না, যশোর জেলায়। কোন জেলায়? যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, রেল মানে রেলগাড়ি, পদ্মা পার হইয়া নৌকা পথে, গরুর গাড়িতে, পদব্রজে মানে পায়ে হেঁটে আসিতে হইয়াছিল। সঙ্গে একটি ছিল ক্যাম্বিসের ব্যাগ,
আর একটি পিতলের ঘটি। সহায় সম্পত্তি কিছুই ছিল না কার? এই জয়রাম মুক্তারের। তাহলে তার আদি সম্বল কি ছিল গো? না এই যে একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি। আশা করব ক্লিয়ার। মাসিক 13 শিকা। শিকা মানে 4 আনা, মানে যাকে আমরা 25 পয়সা বলি, মানে ওই 3 টাকা 25 পয়সার মতো ব্যাপার। ঠিক আছে, 13 শিকা মানে ওই 3 টাকা 25 পয়সা। মাসিক বলতে প্রতি মাসে একটি বাসা ভাড়া নিলাম। তাহলে একটা যে ভাড়া বাড়ি নিয়েছিলাম সেটা কত টাকায়? না 13 শিকা। ঠিক আছে, 13 শিকা। নিজে হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করেছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলছি তখন এই জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে। ইংরেজিওয়ালা মানে যারা ইংরেজিতে কথা বলতে পারে। আর দেখবে ইংরেজিতে কথা বলতে পারা আমরা একটু মতো স্ট্যান্ডার্ড মেনটেন করাতে পারি বা একটু মতো ভালো করিয়ে কথা বলতে পারি। ঠিক আছে, দেখো কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হাঁটাইতে পারে নাই। তখন ইনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। এই ইনিটাকে, না ইনি হচ্ছেন জয়রাম মুক্তার। আশা করব ক্লিয়ার। মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি অত্যন্ত কোমল, মানে জয়রাম বাবুকে বলছে অত্যন্ত কোমল, স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। ঠিক আছে, একটু রুক্ষ। যৌবন কালে ইনি বদরাগী ছিলেন। বদরাগী মানে খিটখিটে স্বভাবের, একটুতেই খুব রাগ হতো। ঠিক আছে, খুব রাগ হতো একটুতেই। এখন রক্ত মানে ঠান্ডা হইয়া আসিয়াছে, সেকালে তো হাকিম, হাকিম কথার অর্থ লিখে রাখো বিচারপতি। শর্ট নোট লিখছো তোমরা খাতাতে, আশা করব। হাকিম মানে কি বললাম গো? বিচারপতি। একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জেমত রাগিয়েছে চাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। অনর্থপাত মানে লিখে রাখবে দুর্ঘটনা বা বিপদ। একদিন এজলাসে, এজলাসে মানে বলেছি বিচারালয়কে আমরা এজলাস বলবো, এক ডেপুটির সঙ্গে ইয়ার বিলক্ষণ বচসা হইয়া যায়। বচসা মানে একটু বাক বিতণ্ডা হয়ে যায় আর কি। ঠিক আছে, বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এড়ে বাছুর মানে প্রসব করিয়াছে। ঠিক আছে, তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ঠিক আছে, ডেপুটি বাবু লোক পরম্পরায় এ কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই, মানে ভালো চোখে দেখেননি। এক ডেপুটির সামনে মুখুজ্জে মশাই আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম, হাকিম মানে কি বলেছি? বিচারপতি, কিছুতেই ইহার কথায় সাই দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়ে বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরেরও তাও নেই। একদম ডাইরেক্ট ইনসাল্ট করে দিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়েছিলেন, সর্বশুদ্ধ। ঠিক আছে, সরি 5 টাকা জরিমানা হয়েছিল। ঠিক আছে, 5 টাকা। তো তিনি হাইকোর্ট অব্দি লড়েছিলেন, 1700 টাকা ব্যয় করে 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। মানে 5 টাকা জরিমানার জন্য তিনি হাইকোর্টে লড়েছিলেন, 1700 টাকা খরচা হয়েছে, 1700। তবে যে পরে 5 টাকা দেননি, মানে 5 টাকা দিয়ে দিলে যে জায়গায় কাজ হয়ে যেত সেই জায়গায় দিতে হয়েছে 1700 টাকা দিয়ে। পরে দেখলি আমার কত ক্ষমতা, এইরকম একটা ব্যাপার। বুঝতে পারছো কিনা? মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তার অনেক ব্যয়ও ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন, খুব ভালো কাজ, যে কাউকে খাবার দেওয়া। ঠিক আছে, অন্নদান। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে নিজ অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার বিকেল বেলায় পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত, পূর্বোক্ত মানে আগে, ডাক্তার বাবু ও উকিল বাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে, যে হাতিটাকে ওখানে রাখবো, হাতিতে করে আমরা বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে যাব। ঠিক আছে, কত সুন্দর একটা আয়োজন চলছে। জাস্ট ইমাজিন যে শেষটা কতটা ট্র্যাজেডি, কতটা দুঃখ হবে শেষটাই, দেখতে থাকো। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটিয়া রাখা হইতেছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিয়াছেন।
ঠিক আছে, ভালো করে দেখছে সবকিছু। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোন ব্রাহ্মণের হাত হইতে হোঁকাটি লইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়ে আবার বাইর হয়ে যাইতেছে, মানে বিরাট আনন্দ। ঘরে হাতি আসছে, হাতি যাবো কোথায়? বিয়ে বাড়ি। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখছিল। এমন সময় সেই যাকে চিঠিটা দিয়ে পাঠিয়েছিল যে হাতি চাই, সে এসে পর বলছে হাতি পাওয়া গেল না। কে বলেছিল? ভৃত্য। এমসিকিউ প্রশ্ন। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলেন, হ্যাঁ, পাওয়া গেল না মানে? নগেন্দ্রবাবু বলছে, তাই তো, সব মাটি। কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠি জবাব এনেছিস? আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। জয়রাম মুখোপাধ্যায়ের খুব হার্ট হলো যে আমি ওদের বাড়িতে আজ 20 বছর কাজ করছি মুক্তার, ওরা আমাকে, ওদের কাছে আমি একটা হাতি চাইলাম, ওরা বলে দিল আমাকে গরুর গাড়িতে এসো। ব্যাপারটা বুঝতে পারছো? হার্ট হয়ে গেল। কে? জয়রাম মুখোপাধ্যায়। ব্যাপারটা বুঝতে পারছো? এই কথা শুনিবা মাত্র জয়রাম রাগে, লজ্জায়, রোষে একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। হাত পা ঠক 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 করে কাঁপছে, চক্ষু লাল হয়ে গেল, মুখমণ্ডলের শিরা অপশিরা গুলি মোটা হয়ে গেছে, ঘাড় বাঁকাইয়া বললেন, হাতি দিলে না, হাতি দিলে না। ব্যাপার বুঝতে পারছো? এইরকম করে একটা রাগ, ক্ষোভ, রোষ, মানে 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 কি করবো খুঁজে পাচ্ছি না, এরকম একটা, হাতি দিলে না, হাতি দিলে না, এরকম ব্যাপারটা। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া, মানে তারা পাশা খেলছিল, ওটা বন্ধ করে হাত গুটাইয়া বসিলেন। কেউ কেউ বলছেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই, হাতি তো আমাদের নয়, হাতি তো জমিদার বাবুর, নরেশচন্দ্র রায়, আমাদের তো নয়, দিলে না তো কি করবেন বল, এইরকম ব্যাপারটা। বলছে একখান ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামাদ্দি শেখ এক জোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। তাহলে দ্রুত বলদ গুলো কার? ইমামাদ্দি শেখ। এটাও একটা এমসিকিউ। জয়রাম না তাকিও না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিয়েতে আমি যাব না। একটা একটা চ্যালেঞ্জ যে আমি যদি বিয়ে বাড়ি খেতে যাই এবার ওর বাড়ি, তো হাতি করেই যাব, আর যদি না যাই তো যাব না। দ্বিতীয় পরিচ্ছেদ কমপ্লিট। আশা করব দুটো পরিচ্ছেদ থেকে তুমি দুটোই বুঝে গেছো ক্লিয়ারলি। দেরি করব না, তৃতীয় পরিচ্ছেদ পয়েন্ট করে নাও খাতার উপরে, তৃতীয় পরিচ্ছেদ। আশা করব ক্লাসটা বুঝতে পারছো, একটু লেংদি বাট ইটস ওকে, ইউ উইল এবল টু ক্লিক 8 মার্কস, ঠিক আছে, নো প্রবলেম। দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে, এই ক্রোশ, এক ক্রোশ মানে প্রায় 3.22 কিলোমিটার, এক ক্রোশ মানে, তাহলে তুমি বুঝে নাও 3 ক্রোশ মানে বুঝতে পারছো প্রায় 10 কিলোমিটারের মতো, ঠিক আছে। 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তত্ত্বক, তত্ত্বক মানে সেই সেই জায়গায় লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হাতি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসছে, বলিল বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাত্র মাদি হাতি আছে। কার? উমাচরণ লাহিড়ি, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু অনেক দাম চাইছে। হাতিটা কার? উমাচরণ লাহিড়ি, ঠিক আছে। কত? 2000 টাকা। তাহলে হাতিটার দাম কত চেয়েছে উমাচরণ লাহিড়ি? 2000 টাকা। আন্ডারলাইন করবে। আচ্ছা, খুব বাচ্চা না, সবারই নিতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেল। হাতি যেহেতু জমিদার দেয়নি, আমি হাতি কিনবো। হাতির দাম 2000 টাকা। হাতির কে, মানে কার হাতি? উমাচরণ লাহিড়ির হাতি। একটা আতে ঘা লেগে যাওয়া, বুঝতে পারছো, যে এবার আমি নিজে করে দেখাবো, এইরকম ব্যাপারটা। পরের দিন 7টার সময় হস্তিনী আসিল, মাদি হাতি, ফিমেল, ঠিক আছে। তার নাম আদরিনী। তাহলে আদরিনী কার নাম গো?
উমাচরণ লাহিড়ির হাতি। এখন কিনে নিলেন কে? জয়রাম মুখোপাধ্যায়। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা, তাবৎ মানে দেখবে শর্ট নোট লিখিয়েছি সমস্ত, তাবৎ মানে সমস্ত, বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলতে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি, মানে যেমন বটে আর কি, বুঝতে পারছো কিনা, হয় বলতে লাগলো। বাড়ির বালকেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠিল, অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মশাই বিপত্নিক মানে স্ত্রী মারা গেছেন। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল নিয়ে সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তার পদ চতুষ্টয়ে মানে চার পায়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল, মানে হাঁটু পেতে বসলো। বড় বধূ তেল সিঁদুর তার ললাটে রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শাঁখ বাজছে। দাঁড়াইয়া উঠিলে একটি ধামায় ভরিয়া আলো চাল কলা অন্যান্য মঙ্গল দ্রব্য তার সম্মুখে দেওয়া হলো। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, কতকটা ছিটাইয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হলে রাজহস্তির জন্য একটি কদলী কাণ্ড মানে কলা গাছের দেহকে কদলী কাণ্ড বলে। বৃক্ষ শাখা আদরণীর ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন, হাতির পিঠে চেপেই গেলেন, জিদ যে আমি হাতির পিঠেই চেপে যাব। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অন্য প্রান্তে হাতি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ বললেন, মুখুজ্জে মশাই হাতিটি কার? আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বলছে আমার হাতি? ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, করতে গেল। আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি আমি। আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন যে আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক বোঝা গেল না, একটু হেসে বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই আমরা প্রতিপালন হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার হবে? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ নিকট মুখোপাধ্যায় কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। লজ্জা ক্ষোভ সব মুছে গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল, একটু ঘুমটা ভালো হলো। অনেকদিন পর, অনেক তো কষ্ট ছিল, ঠিক আছে, যে আমি একটা হাতি চেয়েছিলাম যাবার জন্য, আমাকে দেয়নি। তৃতীয় পরিচ্ছেদ শেষ। চতুর্থ পরিচ্ছেদ। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বছর কেটে গেল। এই 5 বছরে অনেক পরিবর্তন হচ্ছে। পরিবর্তন তো সবকিছুই হচ্ছে ভাই, তাই না? কিছু তো থেমে থাকেনি, জগৎটাই পরিবর্তনশীল। নতুন নিয়মে পাস করা শিক্ষিত মুক্তারে জেলা কোর্টে ভরিয়া গেছে, মানে আপডেটেড যারা এসছে আর কি, তারা অনেক অনেক শিক্ষিত। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীরা কদর নেই। ধীরে ধীরে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগলো, টাকা পয়সা একটু কমছে। যত উপার্জন করেছিল তার অর্ধেক হয় কিনা সন্দেহ। প্রতি বৎসর বর্ধিতই হচ্ছে, মানে দিনের পর দিন তার যে উপার্জন সেটা আস্তে আস্তে কমছে। কার গো? জয়রাম মুক্তারের। পুত্র, তার 3টি পুত্র আমরা জেনেছি। প্রথম দুটি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই কাজ করার জানে না আর কি। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়ছে, ছোট পুত্রটি কলকাতায় পড়ছে। সেটি যদি কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা, মানে জয়রাম বাবুর একমাত্র ভরসা আছে কার ওপর? না, কনিষ্ঠ পুত্রের ওপর। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় আর সেই অনুরাগ নেই, মানে সেই ভালোবাসাটা আর নেই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখিয়াছেন, তাহারা এখন সামাল মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধে, সেখানে মুক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলে থাকে, জয়রাম হা করে তাকিয়েই থাকে।
তিনি কিছুই বুঝতে পারেন না। অবশ্যই ইংরেজ যারা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন, তর্জমা করিয়া তাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থাপিত হয়। মুখের জবাব মুখেই রইয়া যায়, নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মশাইকে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতেন, এখন হাকিমগণ সেই শ্রদ্ধার চোখে দেখে না। দিনের পর দিন জয়রাম মুখোপাধ্যায়ের যে একটা ভ্যালু, সেটা আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমতে থাকছে। ঠিক আছে, ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজ জানা না সে মানুষ পদবাচ্যই নয়, যে ইংরেজ জানা সে মানুষ নয়, এইরকম। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়, যে আমি রিটায়ার্ড নেব, আমি আর কাজ করব না, আমি আর মুক্তার হব না, থাকবো না। প্রায় 60 বৎসর হইল, চিরকালে কি খাটিবেন, বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলের যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন। বাড়িতে বসিয়া হরিনাম করেন, তার বেশি দিন চলে না। তথাপি আজি কালি করি আর 1 বৎসর কাটিল, যে আমি আর কাজ করতে পারবো না। ধীরে ধীরে এনার্জি কমছে, বিরোধ এইরকম, আর ভালো লাগছে না, এরকম। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। দায়রায় মানে উচ্চ ফৌজদারি আদালতকে দায়রা বলে। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায় নিজে মুক্তার নিযুক্ত হইলেন। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা যে অবশ্য মুক্তার মাঝে উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার নিজে কাগজপত্র বাঁধিতেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞেস করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, ওনার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নন, উনি মুক্তার। হঠাৎ করে বললেন, আপনি মুক্তার? হ্যাঁ হুজুর, আমি আপনাদের তাবেদার। আপনি মুক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালাইছেন, আমি ভাবিয়াছিলেন আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল, মানে কাঁদছেন জয়রাম বাবু। হাত দুটি জোর করে কম্পিত কণ্ঠে বললেন, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মুক্তার, তাও সেকালের শিথিল নিয়মের একজন মুখ্য মুক্তার। মূর্খ, ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করছে, হুজুর হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া বিচারালয় থেকে বাইর হয়ে চলে গেলেন কে? জয়রাম। ইহার পর আর তিনি কাছারি যান নাই, মানে এরপর থেকে তিনি আর ওই বিচারালয়ে যাননি। কে? জয়রাম মুখোপাধ্যায়। 4টা পরিচ্ছেদ শেষ, থামবো না, চলতেই থাকবে। দেখো 5ম পরিচ্ছেদ। ব্যবসায় ছাড়িয়া কায়িক ক্লেশে, কায়িক ক্লেশে মানে শরীরের কষ্ট তো হচ্ছে। মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। যে পরিমাণ সংকোচ করেন ভাবিয়াছিলেন, তা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন বাবা, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মশাই বলেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতনিদের খাওয়াইতে আমার টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মাঝে মাঝে ভাড়া দেওয়া যায়, তা হইলে কিছু তো টাকা আসবে। হাতিটাকে ভাড়াই দেব, আর আমার সামর্থ্য নেই হাতিটাকে খরচ যোগাবার। 40 টাকা করে কোথায় পাবো, আমার তখন রোজগার নাই কিছু। তখনই কাগজ কলম নিয়ে নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন লিখে দিলেন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন ইত্যাদি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণীর নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি একুনে 4 ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন।
শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়া। তাহলে কোথায় বসবাস? চৌধুরী পাড়া। ব্যাপারটা আশা করি বুঝতে পারলাম যে তিনি হাতিটাকে ভাড়া দেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে, অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল। সব জায়গায় লিফলেট দেওয়া হলো, হাতি ভাড়া দেওয়া হবে। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইল, তার জন্য ডাক্তার খরচ, ঔষধ প্রত্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পর আরোগ্য লাভ করিল বড় বধূ মেজ বধূ উভয় অন্তঃসত্ত্বা, মানে তাদের আরো ছেলে হবে বা মেয়ে হবে। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী, পৌত্রী মানে নাতনি, কি নাম গো? কল্যাণী। এটা আমরা ইন্ট্রোতেই তোমাকে বলেছি। দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে, মানে 12 বছর বয়স হয়েছে। কার? কল্যাণীর। এমসিকিউ। যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তার বিবাহ না দিলে নয়। তাহলে 12 বছর তৎকালীন সময় বিয়ে দিতে হবে। নানা স্থান হইতে তার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদিও ঘর বর মনের মতন হইল, তবে তাদের খাই শুনিয়া চক্ষু স্থির হয়ে যায়, মানে পণ প্রথা, ডাউরি সিস্টেম, যে এত টাকা দেবে তবে বিয়ে করব। কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। তোর পিতা জানে না, যা জানবে জয়রাম মুখোপাধ্যায়, দাদুই জানে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে LA পড়িতেছে। ঠিক আছে, LA না MA হবে, ঠিক আছে না, বাই প্রিন্টিং আছে হয়তো, মাস্টার অফ আর্টস, স্নাতকোত্তর কোর্স। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাই। নিজেদের খরচ 500, 2500 টাকা হইলে বিবাহটি হয়। তাহলে 2500 টাকা চাই এখন। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। ঠিক আছে, তা হইতে 2500 বাইক করা বড়ই কষ্টকর দাঁড়াইলো। আর শুধু তো একটি নয়, আরো নাতিনেরা রয়েছে, তাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তায় পড়ে জয়রাম মুখোপাধ্যায়ের শরীরটা আস্তে আস্তে ভেঙে গেল। অতিরিক্ত চিন্তা করলে, অতিরিক্ত ভাবনা করলে মানুষের শরীর ভেঙে যায় ভাই। ঠিক আছে, সেই রকম ব্যাপারটা হতে লাগলো। একদিন সংবাদ আসলো, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। মুখুজ্জে মশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, নাতনির বিবাহ দিন। কি করবেন? অবস্থা বুঝতে হবে। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। অত মায়া কেন হাতিটির উপর? বিক্রি করে দিন। মুখোপাধ্যায় চুপ, মাটির পানে চাইয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে গরু বাছুর সব বিক্রি হয়, উট হাতি। হাতিটাকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন 3000 পেতে পারেন। সেই টাকা নিয়ে নাতনির বিয়ে দিন, হাতিটাকে বিক্রি করে দিন। কোথায়? বামুনহাটের মেলাতে। দাম পাবেন। 2000-এ কিনেছিলেন, 3000-এ বিক্রি করে দিন। কাকে? আদরিনীকে, অর্থাৎ হস্তিনীটিকে, মাদি হাতিকে। দেখো, কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিল, জয়রাম বাবু কাঁদছেন। অতিরিক্ত মায়া, বাড়িতে যে অনেকদিন ধরে আছে, তাই না? কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বোঝাইলেন। আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? না, মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়। তার উপায় কি? পোষা জানোয়ার, অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই তো হয়। যত্ন রাখবে এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়ে বললেন, তোমরা সবাই যখন বলছো, তখন তাই হোক। দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয়, সেও শিকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। 4-5 দিন খুব জমজমাট হয়। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত যাইবেই। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্য পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন ভোরবেলায় মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হাতিকে অনেক খাওয়ালো, বাড়ির মেয়েরা খাওয়ালো, বালক বালিকারা কাঁদছে। বাগানে হস্তিকে দাঁড়াইয়া খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহা সেখানে গিয়ে দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা ইত্যাদি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সে রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। নেখা নেখা।
শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা। আদর মানে আদরণীকে আদর বলছে। বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। তিনি এই ছলনাটুকুর আশ্রয় নিলেন। তিনি বলেন, যাও মেলা দেখে এসো। একবারও বলেনি তোকে বিক্রি করতে যাচ্ছি। ষষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন। 10ই জ্যৈষ্ঠ বৈশাখ পড়িলে উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া যাবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধে বেলায় মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রি হয় নাই। উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দের কোলাহল পড়ে গেল। সবাই খুব আনন্দ করছে, এই আদরিণী ফিরে এসছে, আদরিণী ফিরে আসছে। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের এই রূপ মনে হলো। বাড়ির লোক বলতে লাগলো, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস আপনিত হইলে পরের দিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানে সমবেত হইত। বড় মেলায় এমন ভালো খাতির করে দিল না, তাহা লইলে আলোচনা হইতে লাগিল। একজন বলল, ওই যে মুখুজ্জে মশাই বললেন আদর যাও মেলা দেখে এসো, তার জন্যই বিক্রি হলো না। উনি আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নয়, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথাই বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য, মানে ব্রাহ্মণ যা বলে সেটি হয়ে যায়, তাই ব্রহ্মবাক্য বেদ বাক্য। ব্রাহ্মণহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে 1 সপ্তাহের মেলা হয়। সেখানে বামুনহাটে বিক্রি হয় নাই, সেসব রসুলগঞ্জে গিয়ে জমে। সেখানে ওখানে আদরিণীকে পাঠাই দেওয়া হোক। রসুলগঞ্জের মেলা। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তার কাছে গিয়া যায় নাই, তাকে বিদায় সম্ভাষণ করেন, আজ যেতে পারেনি। রীতিমতো আরতির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাওয়ার সময় কাঁদছিল, মানে হাতিটা কাঁদছে। ও বুঝতে পেরে গেছে যে আমাকে এরা বিক্রি করে দিতে পাঠাচ্ছে। মুখোপাধ্যায় শুইয়াছিলেন। কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে ফিরে আসবে না ওটা জানতে পেরে গেছে। ও জানে যে আমি আর বাড়িতে ফিরে আসবো না, আমাকে এরা বিক্রি করে দেবে। নাতনি চলিয়া গেল। বৃদ্ধ শ্বশ্রুনয়নে আপন মনে বলতে লাগলো, যাবার সময় আমি তো শুনে দেখা করতে পারলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যা, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি করে বলতে পারবো, মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস নে মা। মা মানে আদরিণীকে বলছে। সপ্তম পরিচ্ছেদ, এটা আমাদের শেষ পরিচ্ছেদ। আর একটু ভাই, কতক্ষণ ধরে ক্লাস করছো, আর একটু মতো ভালো করে পড়ে নাও। 8 নাম্বার। আশা করব গল্পটি ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। পরের দিন বিকালের চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়কে হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় বজ্রঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাড়ি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কইল বিকালে, মানে কাল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে, তার শরীর অসুখ করে যায়। আদরিণী অত্যন্ত শরীর অসুখ করে, তার ভালো লাগে না, কিছু কথা ভালো লাগে না, সে আর পথ চলতে পারে না। রাস্তার পাশে একটি আম বাগানে শুইয়ে পড়িয়াছে। তার পেটে বোধহয় কোনো বেদনা হইতেছে। শরীরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে চিৎকার করছে। মাহুত অনেক চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয়নি। বোধহয় আদরিণী আর বাঁচিবে না, আদরিণী বোধহয় মারা যাবে, কারণ পেটে তার খুব প্রবলেম হচ্ছে। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মশাইয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া পাগলের মতো পায়চারি করতে করতে বৃদ্ধ বলছেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরুবো। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেরে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল।
বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে দুগ্ধমাত্র পান সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল, জ্যেষ্ঠ পুত্রর সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরের দিন প্রভাতে গন্তব্যস্থলে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সবকিছু শেষ হয়ে গেছে। আদরিনীর বডিটা পড়ে আছে, আদরিনী আর নেই। আদরিনী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আদরিনীর সেই নবজল ধরবর্ণ বিশাল দেহখানি আম্রবর্ণের ভিতরে পতিত রইয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলতে লাগলো, জয়রাম বাবু, অভিমান করে চলে গেলি মা? তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি? ইহার পর আর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তার আদরিনীর মৃত্যুর পর 2 মাস পরে জয়রাম মুখোপাধ্যায় বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দিস ইজ অল অ্যাবাউট আদরিনী। আশা করব তোমরা গল্পটা পুরোটা বুঝতে পেরেছো। আদরিনী রিটেন বাই জয়রাম মুখোপাধ্যায়। এবং তোমরা আশা করব এই গল্পটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা আশা করব এখান থেকে শর্ট কোয়েশ্চেন পুরোপুরি পারবে। ওকে, তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, বন্ধুদের শেয়ার করে দিও। খুব শীঘ্র আমরা এখান থেকে প্র্যাকটিস সেট দিয়ে দেব। আর ওই প্র্যাকটিস সেটটা সলভ করে নিলে এখান থেকে তো বললামই 8 নাম্বার কনফার্ম তুমি পাবে, একদম বাজিমাত। অল দ্য ভেরি বেস্ট। ওয়েট করে থাকো আমাদের নেক্সট ভিডিওর জন্য। স্টে কানেক্টেড উইথ আস। টাটা।